আজ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত বিপ্লবীদের আমার আগাম প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই আলোচনা শুরু করছি। এতক্ষণে শ্রোতারা অবশ্যই বুঝে গেছেন আমাদের আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে। নেতাজি এবং গান্ধীজি ভারতের দুজন বড় দেশপ্রেমী। তাদের বিচার মত কতটা একে অপরের সাথে মেলে, কতটা একে অপরের থেকে আলাদা, সেটা জানলে অবাক হয়ে যাবে। ভারতের স্বাধীনতা আন্দোলনে কার ভূমিকা কতটা ছিল? ভারতের স্বাধীনতা কার জন্য পেলাম? কার জন্য স্বাধীন ভারতের নাগরিক বলে মাথা উঁচু করে বেঁচে আছি? কার জন্য ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল? গান্ধীজি নাকি নেতাজি? নেতাজি এই নামটা শুনলেই আমাদের মনে একটা অদ্ভুত শিহরণ জেগে ওঠে। মনে হয় দেশের জন্য কিছু করি, দেশের জন্য সবকিছু ত্যাগ করে দিয়ে নিজেকে বিলিয়ে দিই দেশমাতার কাছে। সুভাষচন্দ্র বোস ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুবই ভালো ছিলেন। 1913 সালে উনি ম্যাট্রিকুলেশন এক্সাম পাস করেন। শুধু পাস নয়, তিনি পুরো রাজ্যে সেকেন্ড র্যাঙ্ক করেন, যার ফলে উনি খুব সহজেই কলকাতার প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন নেন। এখানে পড়াকালীন সাল 1916-তে সুভাষের জীবনে একটা বড় পরিবর্তন আসে। তিনি প্রথম লিডার হিসাবে সামনে এসে দাঁড়ায়। প্রফেসর E.F. অটেন, প্রেসিডেন্সি কলেজের চাত্রিল হিস্ট্রির প্রফেসর, যিনি ভারতীয়দের, তাদের ভাষাকে, তাদের সংস্কৃতিকে একদম পছন্দ করতেন না। আর এই কারণেই কলেজের স্টুডেন্টদের কাছে তিনি হয়ে উঠেছিলেন বিষচক্ষু। একদিন কলেজের ভেতরে সিঁড়ি দিয়ে নামার সময় তাকে হঠাৎ অনেক স্টুডেন্ট মিলে ঘিরে ধরেন, কথা কাটাকাটি হয় এবং সবশেষে ধাক্কাধাক্কি শুরু হয়। আর এই প্রতিবাদের সমুখ সমরের লিডার হিসাবে ছিলেন সুভাষ বোস। এই ঘটনার পরে সুভাষকে কলেজ থেকে বিতাড়িত করা হয় এবং তার জন্যই সমস্ত স্টুডেন্ট প্রতিবাদ শুরু করলেন। অবশেষে এই কলেজ অথরিটি তাকে আর কলেজে ফিরিয়ে আনলেন না, কিন্তু তাকে অনুমতি দিলেন যাতে তিনি বিএ কমপ্লিট করতে পারেন স্কটিশ চার্চ কলেজ থেকে। কিন্তু এই ঘটনা শুধু সুভাষের জীবনে পরিবর্তন আনে তা নয়, প্রফেসর অটেনের জীবনেও আমূল পরিবর্তন আনে। ভারতীয়দের প্রতি তার চিন্তাধারা পরিবর্তন হয় এবং পরবর্তী সময় তিনি বেঙ্গলি লিটারেচার স্কলার হন। একটি বইও লেখেন যার নাম গ্লিম্পসেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। 1920 সাল নেতাজি ইংল্যান্ডে যান। তখনকার সব থেকে কঠিন পরীক্ষা ICS বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য। তিনি পরীক্ষায় বসেন এবং স্বাভাবিকভাবেই তিনি 4th পজিশনে র্যাঙ্ক করেন এই পরীক্ষায়। তখন সুভাষের বয়স মাত্র 23 এবং তার হাতে রয়েছে ভারতের সব থেকে সম্মানীয় চাকরি ICS। কিন্তু সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তার মন এই চাকরির প্রতি, বা বলা ভালো ইংরেজদের গোলামির প্রতি, মোটেও সায় দিচ্ছিল না। তার মনে তখন চলছে দেশের জন্য কিছু করার প্রবল ইচ্ছা, দেশমাকে 200 বছরের গোলামির এই হাত থেকে স্বাধীন করার ইচ্ছা, ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করার ইচ্ছা এবং সর্বোপরি ভারতকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত করার ইচ্ছা নিয়ে বোস বিদেশের মাটিতে অপেক্ষা করতে থাকলেন একটা সুযোগের আশায়। এইদিকে 1921 সালে আমাদের দেশে খাতায় কলমে একজন নতুন জননায়কের জন্ম হলো, যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি 1918 সালে চম্পারণ বিক্ষোভ এবং খেদা সত্যাগ্রহের মাধ্যমে প্রথমবার সবার নজরে আসেন। তিনি চম্পারণ ও খেদা অঞ্চলের অত্যাচারিত চাষিদের হয়ে প্রথম প্রতিবাদ জানায়, কারণ এই অভাগা চাষিরা জমিদারের লাঠিয়ালদের মাধ্যমে অত্যাচারিত হয়েও তারা নামমাত্র ক্ষতিপূরণ পায়, যা তাদের তীব্র দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। গ্রামগুলোকে অতিরিক্ত নোংরা ও অস্বাস্থ্যকর করে রাখা হয় এবং সেখানে মদ্যপান ও অস্পৃশ্যতা ছিল ব্যাপক। সেখানে মারাত্মক দুর্ভিক্ষের মাঝে ব্রিটিশ একটি শোষণমূলক কর চালু করে এবং তা বাড়াবার চেষ্টা করে।
এতে পরিস্থিতি প্রচণ্ড অস্থিতিশীল হয়ে ওঠে। গান্ধী সেখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং তার বহুদিনের সমর্থক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের একত্রিত করেন। তিনি একটি পূর্ণাঙ্গ জরিপ চালিয়ে গ্রামের মৃত্যুর হার এবং গ্রামবাসীদের ভয়াবহ দুর্ভিক্ষের উপাত্ত সংগ্রহ করেন। গ্রামবাসীদের কাছে বিশ্বস্ত হবার পর তিনি গ্রামকে পরিষ্কার করার পাশাপাশি স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং গ্রামের নেতৃস্থানীয় লোকদের সামাজিক নির্যাতন ও কুসংস্কার মুক্ত হওয়ার আহ্বান জানান। কিন্তু তার মূল প্রভাব পরিলক্ষিত হয় যখন অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রদেশ ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়। তখন জেলের বাইরে হাজার হাজার লোক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও পুলিশ স্টেশন ও আদালতে এসে তারা গান্ধীর মুক্তি দাবি করতে থাকে, যা আদালতকে নীরবে মেনে নিতে হয়। গান্ধী জমিদারদের বিরুদ্ধে সুসংগঠিত বিক্ষোভ ও আন্দোলনের নেতৃত্ব দান করেন এবং জমিদাররা ব্রিটিশ সরকারের নির্দেশে কৃষকদের আরও বেশি ক্ষতিপূরণ এবং চাষাবাদের বিষয়ে তাদের আরও বেশি নিয়ন্ত্রণ প্রদানে রাজি হয়। তারা খাজনার হার বৃদ্ধি বর্জন এবং দুর্ভিক্ষ শেষ হওয়া পূর্ব পর্যন্ত তা সংগ্রহ করা স্থগিত করে। এই বিক্ষোভ চলাকালেই জনগণ গান্ধীকে বাপু এবং মহাত্মা উপাধি দান করেন। 1921 সালের ডিসেম্বরে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী হন। তার নেতৃত্বে কংগ্রেস স্বরাজের লক্ষ্যকে সামনে রেখে নতুন সংবিধান গ্রহণ করেন। সদস্য চাঁদা দিতে রাজি হওয়া যে কোনো ব্যক্তির জন্য দলের সদস্যপদ উন্মুক্ত করে দেওয়া হয়। নিয়মানুবর্তিতা উন্নতির জন্য বিভিন্ন শ্রেণীর কমিটি গঠন করা হয়। দলকে একটি অভিজাত প্রতিষ্ঠান থেকে জাতীয় জনগণের আকর্ষণে রূপান্তর করা হয়। সেই সময় গান্ধীজির এই সব পদক্ষেপ বিদেশের মাটিতে বসে সুভাষ খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছিল এবং গান্ধীজির এইসব কাজের জন্য সে গান্ধীজির প্রতি খুবই প্রভাবিত হয়েছিল। তারপর যখন দেখলেন গান্ধীজি জাতীয় কংগ্রেসের নির্বাহী হয়েছেন, তখন প্রথমেই তিনি ইংরেজদের দেওয়া গোলামির চাকরি ছেড়ে দিলেন। তারপর 1921 সালে দেশে ফিরে এলেন আর তার সাথে সারা জীবনের জন্য নিজেকে বিলীন করলেন দেশমাতার কাছে। সুভাষ দেশে ফিরেই দেখা করলেন গান্ধীজির সাথে। গান্ধীজি সুভাষের দেশপ্রেমকে দেখে তাকে বললেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে গিয়ে দেখা করতে। দেশবন্ধুর সাথে দেখা হওয়ার পর থেকেই সুভাষ বোসের জীবনে শুরু হয় একটা নতুন অধ্যায়। সেই সময় তিনি ফরওয়ার্ড নামক একটা পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর 1921 সালের ডিসেম্বর মাসে সুভাষের প্রথম জেল দর্শন হয়। তাকে অ্যারেস্ট করা হয় প্রিন্স ওয়েলসের ইন্ডিয়াতে আসায় প্রতিবাদ জানানোর জন্য। তারপর মাত্র 26 বছর বয়সে তিনি হয়ে যান অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট। তারপর সুভাষের মেন্টর চিত্তরঞ্জন দাস 1929 সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র হন এবং সুভাষ বোস হন তার চিফ এক্সিকিউটিভ অফিসার। এই সময়ে সুভাষ বোস ব্রিটিশদের বিরুদ্ধে তার বিরোধিতা চালাতে থাকেন। তখন ব্রিটিশরা আরও সতর্ক হলেন সুভাষের কাজকর্মের উপর এবং সুভাষকে গ্রেপ্তার করলেন। তারপর সুভাষকে 2 বছরের জন্য মায়ানমারের জেলে পাঠিয়ে দেওয়া হলো। 1927 অবধি তিনি জেলে থাকলেন। তারপর যখন জেল থেকে মুক্তি পেয়ে ফিরে এলেন, তখন দেখলেন তার মেন্টর চিত্তরঞ্জন দাস মারা গেছেন। দলের কথা মতো বোসকে সিলেক্ট করা হলো অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বেঙ্গল কংগ্রেস। এই সময় সারা ভারতবর্ষে 2 জন ইয়াং এবং ডাইনামিক লিডার কংগ্রেস পার্টির মেন ভোকাল স্পিক্স পারসন ছিলেন। একজন হলেন সুভাষ চন্দ্র বোস ও আরেকজন হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। সেই সময় তিনি বই লিখলেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল,
তারপর এলো সেই অভিশপ্ত দিন 23 মার্চ 1931, যেদিন ভারত মায়ের 3 বীর সন্তান রাজগুরু, সুখদেব এবং ভগৎ সিংয়ের একটা দড়ির সাহায্যে চির ঘুমের দেশে যাওয়ার দিন। সেদিন এই ফাঁসির প্রতিবাদে সারা ভারতবর্ষ সমেত সুভাষ নিজেও পথে নামলেন ও সারা দেশ জুড়ে চলল প্রতিবাদ। এই সব কিছু দেখে ইংরেজ সরকার গান্ধীজিকে ডেকে পাঠালেন, গান্ধীজির সাথে দীর্ঘ মিটিং করলেন, কিন্তু তাও সেদিন কোনোভাবেই ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব এদের ফাঁসি আটকালো না। সত্যি কি পারলেন না গান্ধীজি? এই ঘটনার পর থেকেই পরের কয়েক বছর সুভাষ শুরু করলো ইংরেজদের অমানসিক কাজকর্মের বিরুদ্ধে সামনাসামনি প্রতিবাদ। ইংরেজরা কোনোদিনই কংগ্রেস পার্টির থেকে এই রকম তীব্র প্রতিবাদ আশা করেননি। তারা সবসময় জেনে এসেছেন কংগ্রেস পার্টি অহিংসার দল, সেখানে যুদ্ধের কোনো স্থান নেই। কিন্তু আজ তারা দেখছে সুভাষের মনোভাব অন্য কথা বলছে। তার মনোভাব ইংরেজদের সামনে বারবার চোখ রাঙিয়ে বলছে, স্বাধীনতা কখনো অহিংসা দিয়ে আসে না, আসে রক্ত দিয়ে। তাই তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1938 সালে সুভাষ বোস কংগ্রেস প্রেসিডেন্টের জন্য ভোটে দাঁড়ালেন। তারপর 1939 থেকে কংগ্রেসের ভেতরেই শুরু হলো গোষ্ঠীদ্বন্দ্ব। কংগ্রেস ভাগ হলো দুই পন্থীতে। ডানপন্থীতে থাকলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল, মোরারজি দেসাই, আরও অনেকে, এবং বামপন্থীতে রইলেন রাম মনোহর লোহিয়া, আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বোস। গান্ধীজি থাকলেন দুই পন্থীর মাঝখানের মধ্যমণি। গান্ধীজি কখনোই চাইতো না সুভাষ প্রেসিডেন্ট হোক, কারণ তিনি ভেবেছিল সুভাষ প্রেসিডেন্ট হলে গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেড়ে যাবে। তাই তিনি সুভাষের বিপক্ষে ভোটে দাঁড় করালেন পট্টবী সীতারামাইয়াকে। এত বিরোধিতা সত্ত্বেও সুভাষ ভোটে জয়ী হলেন, কিন্তু তারপর শুরু হলো আরও জোর কদমে প্রেসিডেন্টের বিপক্ষে বিরোধিতা করা। ডানপন্থী নেতা জিবি পান্ত সুভাষকে বললেন, ওয়ার্কিং কমিটির সমস্ত ডিসিশন কংগ্রেস প্রেসিডেন্টের আদেশে নয়, গান্ধীজির আদেশে কাজ হবে। অন্যদিকে সেই সময় সর্দার প্যাটেল এবং সুভাষের সাথে কোর্টে একটা কেস চলতে থাকে। শেষ পর্যন্ত সুভাষ 1939 সালে কংগ্রেস প্রেসিডেন্টের পদ ত্যাগ করলেন এবং গঠন করলেন নিজের পার্টি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। তারপর শুরু হলো ব্রিটিশদের বিরুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধ। 1939 থেকে 1941 সাল অবধি তিনি ইংরেজদের নাকে দড়ি দিয়ে ঘোরালেন। তার ইচ্ছে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে চাপে পড়েছে ইংরেজ, সেই চাপের মধ্যেই উনি ভারতের স্বাধীনতা আনবেন। ভারতের মধ্যে পূর্ণ যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিলেন উনি। সুভাষ কলকাতার রাস্তায় ব্রিটিশদের বুকের ওপর নিজের সৈন্য নিয়ে মার্চ করলেন এবং তখন গান্ধীজি বললেন, ইংল্যান্ডের মাটিতে যেমন সার্কাস হয়, সেটা এখন ভারতের মাটিতেও শুরু হয়েছে। গান্ধীজি যাই বলুক না কেন, ইংরেজরা সত্যি ভয় পেয়েছিলেন তার এই কর্মকাণ্ডে। তারপর থেকে ইংরেজরা তাকে ঘরে বাইরে ফলো করতে শুরু করলো এবং শেষমেশ 1941 সালে ব্রিটিশরা সুভাষকে ঘরবন্দি করলেন। কিন্তু জ্বলন্ত আগুনকে একটা ঘরে বন্ধ রাখতে পারলেন না ব্রিটিশরা। তিনি 17 জানুয়ারি 1941 সালে দেশ ছাড়লেন একটা মহৎ উদ্দেশ্যে। তিনি চেয়েছিলেন জার্মানিতে গিয়ে হিটলারের সাথে দেখা করবেন এবং যে ভারতীয় সেনাদের সে নিজের কাছে আটকে রেখেছে তাদের নিয়ে সে একটা আর্মি তৈরি করবেন এবং ভারতে ফিরে আসবেন ভারত মাতাকে স্বাধীন করার জন্য। তিনি ঠিক তাই করলেন এবং জাপানের সাহায্য নিয়ে ফিরে আসছিলেন ভারতের দিকে। প্রথমে তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন করলেন যুদ্ধের মাধ্যমে। তারপর মায়ানমারের দিক দিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা করলেন তিনি। গান্ধীজি অহিংসার পথপ্রদর্শক হলেও
1942 সালে নেতাজির কাজকর্ম দেখে সুভাষচন্দ্রকে উপাধি দিলেন দেশপ্রেমীদের মধ্যে রাজপুত্র। 1944 সালে নেতাজি নিজেও গান্ধীজিকে জাতির পিতা বলে অভিহিত করলেন, কিন্তু তাও ভারত মাতার ভাগ্যে সুভাষের হাতে তার স্বাধীনতা লেখা ছিল না। তাই 1945 সালে একটি প্লেন দুর্ঘটনায় নেতাজি হারিয়ে গেলেন, অমর হলেন ভারত মায়ের কাছে। অবশ্য এই বিষয়ে এখনও অনেক সন্দেহ আছে, কারণ নেতাজি কি সত্যি সেই প্লেনে ছিল? সত্যি কি সেদিন কোনো প্লেন উড়েছিল? সত্যি কি নেতাজি ইন্ডিয়াতে আর কোনোদিন ফেরেননি? নেতাজি এবং গান্ধীজি দুজনেই লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য, কিন্তু সত্তা এবং সত্য এই দুয়ের লড়াই কি সত্যি এক? সত্যি কি রক্ত ছাড়া স্বাধীনতা আসে? সত্যি কি আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম? সত্যি কি আমরা স্বাধীন?